ওপেন করলাম। স্পেসিফিক এনার্জি অ্যান্ড ক্রিটিক্যাল ফ্লো। পাচ্ছ স্ক্রিন? আমাদের কাউকে একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, জি স্যার, পাচ্ছি স্যার। ওকে। তাহলে এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 3, স্পেসিফিক এনার্জি অ্যান্ড ফ্লো। ক্রিটিক্যাল ফ্লো টার্মটা আমাদের পরিচিত। আমরা জেনেছি যখন ওপেন চ্যানেল ফ্লো ঘটনাটা ঘটে, মুভমেন্ট অফ ওয়াটার হয়, তখন আহ, তোমার ইনার্শিয়াল যে অ্যাকশন আর গ্র্যাভিটি অ্যাকশন, হ্যাঁ, ইনার্শিয়াল অ্যাকশনটা ভেলোসিটি থেকে হয়, ইউ বার, হ্যাঁ, ইউ থেকে হয়, আর গ্র্যাভিটি অ্যাকশনটা জি থেকে হয়। তো ইউ বার বাই জিডি, এদের যে রেশিও, এই রেশিওটা ভ্যারি করে। হ্যাঁ, যখন ইনার্শিয়াল অ্যাকশনটা অনেক বেশি বেশি হয়, মানে ইউ এর ভূমিকাটা অনেক বেশি থাকে ভেলোসিটির, তখন আমরা বলি যে সুপার ক্রিটিক্যাল ফ্লো, জি এর রেসপেক্টে, গ্র্যাভিটেশনাল ইফেক্টের রেসপেক্টে। আবার ইনার্শিয়াল ইফেক্ট যদি কম হয়, দ্যাট মিনস ভেলোসিটি যদি খুব স্লো প্রসেসে যদি মুভমেন্ট হয় ওয়াটার, তাহলে সেটাকে বলি আমরা সাবক্রিটিক্যাল ফ্লো। যখন ইনার্শিয়াল ইফেক্ট আর গ্র্যাভিটেশনাল ইফেক্ট সমান হয়, তখন বলি আমরা ক্রিটিক্যাল ফ্লো। আমরা একটু বলে নিলাম জিনিসটা, আমরা ব্যবহার করবো জিনিসটাকে, সেটাই আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড স্লটে আমরা দেখছি। এই যে আমি হাইলাইট করলাম, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, সেকেন্ড স্লটে আমরা দেখছি চ্যাপ্টার হেডিং এ ক্রিটিক্যাল ফ্লো। ফাইন, আমাদের অলরেডি কিছু ধারণা আছে। স্পেসিফিক এনার্জি আমরা শব্দটা কখনোই শুনিনি, চলো সেখান থেকে আগে। তাহলে চ্যাপ্টার 3, স্পেসিফিক এনার্জি, আমি শর্ট করছি, অ্যান্ড ক্রিটিক্যাল ফ্লো। আস্তে আস্তে করি না, এখন একটু টায়ারিং সবার, আহ, আস্তে আস্তে আগে। আচ্ছা, ক্রিটিক্যাল ফ্লো সম্বন্ধে আমাদের কিছু নলেজ আছে, এইটা সম্বন্ধে আমরা আসলে জানি না। আমরা একটু ব্যাখ্যা করি। আমাদের যে কোনো ওপেন চ্যানেল ফ্লো সিস্টেম যখন ঘটে, তখন আমরা একটা ডেটাম নিই, তাই না? সেই ডেটামের রেসপেক্টে আমরা আহ, ধরো এটাকে বলি এলিভেশন হেড 1 পয়েন্ট যদি হয়, অথবা 1 সেকশন যদি এটাকে চিন্তা করি, 1 এটাকে আমরা H1 বলি, তাই না? তাহলে এলিভেশন হেড, প্রেসার হেড, আর এখানে যে ভেলোসিটি কাজ করে u1 বার, সেটা হচ্ছে ভেলোসিটি হেড। তাহলে টোটাল এনার্জি হচ্ছে টোটাল এনার্জি টি সমান সমান z1 প্লাস h1, এলিভেশন হেড, প্রেসার হেড, u1 বার স্কোয়ার বাই 12 a। এখানে একটা আলফা আছে, ওটা সবসময় আমরা রাখবো, বাট যখন সিম্পলিস্টিক অ্যাপ্রোচ হবে আমরা আলফা ইকুয়াল টু 1 ধরবো। কোনো ওপেন চ্যানেল ফ্লো সিস্টেমে যদি এই রিভার বটমটাকে আমরা রেফারেন্স ধরি, এই রিভার বটমটাকে রেফারেন্স ধরি, এটাই যদি ডেটাম হয় আমাদের বেঞ্চমার্ক, তোমরা সার্ভেতে পেয়েছো। আমরা এই যে ডেটাম এলিভেশনের জন্য সেখান থেকে শুরু করছি, এটাকে বেঞ্চমার্ক আমি টার্মটা ইউজ করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বা ডেটাম, তাই না? টেকনিক্যালি এটা আরো হচ্ছে ডেটাম। আগে ব্রিটিশদের আমলে ইংরেজি ইয়েটা ছিল ডেটাম, DATUMN। এখন ডেটাম হচ্ছে এনটাকে তুলে দিয়েছে, এভাবে ইউজ হয়। কালার, আগে আমরা, তোমরা এগুলো হয়তো গল্প শুনেছ, এইভাবে লিখতাম আমরা যখন পড়াশোনা করি। এখন সিম্পলিস্টিক অ্যাপ্রোচে সেটা হয়েছে এরকম। এনিওয়ে, অনেক জিনিস এরকম সিম্পলিস্টিক অ্যাপ্রোচে যায় মানুষ। তাহলে টোটাল এনার্জি, যদি আমরা এইটাকে ডেটাম ধরি, এখন বেঞ্চমার্ক ধরি ডেটাম, তাহলে সেই রেসপেক্টে সেকশন 1 কি এনার্জি, সেকশন 2 কি এনার্জি আমরা যদি একটু চিন্তা করি, তাহলে এনার্জি ই, এটাকেই নাম দেওয়া হচ্ছে স্পেসিফিক এনার্জি। যখন আমরা এলিভেশন হেডকে বাদ দিব, এলিভেশন হেড থাকবে না, দ্যাট মিনস আমাদের যে
চ্যানেল বটম সেটাকে আমরা ডেটাম ধরবো। তখন এইটার রেসপেক্টে Z0 মানে আমার এলিভেশন হেড 0, তাহলে আমি পাবো E1 equals to মানে এনার্জি at 1 equals to H1 plus U1 bar square divided by twice G. E2 পরবর্তী সেকশনে সমান সমান H2 plus U2 bar square divided by 2G. যে কোনোভাবেই আমরা যে কোনো ইউনিভার্সালি যে কোনো কন্টিনিউয়াস ইয়েতে এনার্জি ক্যালকুলেট করতে পারবো এইভাবে, যদি ডেটামটাকে আমরা যদি রিভার বেডকে অথবা চ্যানেল বটমকে আমরা এলিভেশন হেডের ডেটা হিসেবে নেই অথবা বেঞ্চমার্ক হিসেবে নেই, তাহলে জেডটাকে আসলে আমাদের রাখা লাগছে না। সেই অবস্থাতে যে টোটাল এনার্জি হয় সেটাকে বলা হয় স্পেসিফিক এনার্জি। স্পেসিফিক এনার্জি তাহলে আমাদের এই চ্যাপ্টারের মেইন যে থিম সেটা হচ্ছে স্পেসিফিক এনার্জি নিয়ে আমরা কাজ করব। শুরুটা একটু কমপ্লেক্স হবে, বেশ হাইপোথেটিক্যাল, বাট আমি চেষ্টা করব তোমাদের এলাবোরেট করতে, বাট অ্যাপ্লিকেশনটা ইজিয়ার। স্পেসিফিক এনার্জি আচ্ছা, এইচ প্লাস ইউ স্কোয়ার বাই টুয়াইস জি এক্সপ্রেশনটাকে একটু রিভাইসও করা যায়। তাহলে স্পেসিফিক এনার্জিকে এ দিয়ে এক্সপ্রেস করা হয়, জাস্ট ই, এসি আর লেখা হয় না। ই ইকুয়ালস টু এইচ প্লাস, দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো? কি বলো, আমি এতক্ষণ পরে স্ক্রিন দেখা না গেলে তুমি দেখা যাচ্ছে স্যার। দেখো না, তোমার কোনো তোমার লজিস্টিক্সে কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, আই বিলিভ দেখা যাচ্ছে না গেলে তো বলতো তোমরা শুরুতে, কারণ আমি শুরুতে তো ক্লারিফাই করে নিলাম যে চ্যাপ্টার 3 স্পেসিফিক এনার্জি এন্ড ক্রিটিক্যাল ফ্লো দেখতে পাচ্ছি কিনা, চ্যাপ্টারটা ওপেন করলাম। হ্যাঁ, এরকম সারি জিনিস আমি পড়াচ্ছিলাম। এই যে এই কোশ্চেনটা লিখলাম আমি, তাই না? E equals to H plus alpha U square by twice G. এটার আরেকটা এক্সপ্রেশন হচ্ছে U কে যদি আমরা রিপ্লেস করি আর কি, U কে যদি আমরা রিপ্লেস করি, আমরা সততই করতে পারি U কে রিপ্লেস। আমাদের বইয়ে U আসলে আমরা এখন জানি যে এটা আসলে একটা অ্যাভারেজ U, মিন ভেলোসিটি U বার। এটা টেকনিক্যালি আরো সুন্দর হবে লিখতে, U বার স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস G। আমরা জানি যে সততই যে কোনো ফ্লো হলে ডিসচার্জ ইকুয়ালস টু A ইনটু U বার। তাই যদি হয় U বার সমান সমান Q বাই A, তাহলে উপরের ইকুয়েশনটাকে, যেটা ইউনিভার্সাল ইকুয়েশন ফর স্পেসিফিক এনার্জি, আমরা একটু রিভাইজ করে নিতে পারি। এনার্জি তখন হবে এইচ প্লাস আলফা বাই টুয়াইস জি, আর ইউ বারের জায়গায় কিউ বাই এ, তার উপরে স্কোয়ার। এক্সপ্রেশনটা চলে আসবে আলটিমেটলি E equals to H plus alpha Q square divided by twice G A square, এরকম কিছু। তাহলে একদম বাইরে রাখতে পারো। হ্যাঁ, ওকে, এনার্জি পরিমাণ হচ্ছে এইটা। এখন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে আমরা আলাপ করি, এমনি একটু আমরা আলাপ করি। দেখো, মনে করো কোথাও ডিসচার্জ হচ্ছে কোনো একটা চ্যানেলে, চ্যানেলটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে, ট্র্যাপিজয়েডাল হতে পারে। আমরা 5টা শেপ নিয়ে কথা বলছি সবসময়, যে কোনো চ্যানেল হতে পারে। আমাদের বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে একটা ইউ শেপের, which is basically প্যারাবোলিক, সেটাই ফলো করি, তাহলে তোমাদের পরবর্তীকালে রেফারেন্স হিসেবে তোমরা বই যখন দেখবে তখন সুবিধা হবে। এখন মনে করো আমার কিছু পরিমাণ ডিসচার্জ পাস হচ্ছে, আমি একদম ধরে ধরে অঙ্ক করেও অনেক সময় করিয়েছি, কিন্তু অনেক লম্বা সময় লেগে যায়। আজকে আমাদের খুব সম্ভবত 13 নম্বর ক্লাস, না 11, না 12 নম্বর ক্লাস চলছে। আমি এস্টিমেট করলাম 12 নম্বর ক্লাস চলছে। তো আমাদের 14টা ক্লাসে হয়ে যায়, ওই যে বললাম আমাদের চ্যাপ্টার 3 এর একটা পোর্শন পর্যন্ত আমাদের 14টা ক্লাসে করতে হয়। আমি খুব টাইট সিচুয়েশনে তারপরেও প্রথম দিকে যেরকম বেশ পিছিয়ে ছিলাম,
সেটা একটা কমফোর্ট জোনে আছি। ইমরান স্যার বোধহয় চেষ্টা করলেই চ্যাপ্টার 3 ও হয়তো শেষ করে ফেলতে পারতেন। কারণ উনি একটু আগিয়ে গেছেন। আমি বেশি পিছিয়ে গেছি। উনি আ স্লাইটলি আগিয়ে গেছেন। চ্যাপ্টার 3 আমাদের জেনারেলি শেষ হয় না। কিন্তু উনাকে যদি আমি বলতাম যে আমি শেষ করব, তাহলে উনিও শেষ করতে পারতেন। তো হি ইজ ইন এ ভেরি গুড শেপ। আমাদের মানে মিডের জন্য যেটুকু ধরা আছে ওইটুকু উনি ক্লোজ করে দিয়েছেন। আমরা চ্যাপ্টার 3 এর বিভিন্ন অংশ হিসাবে কাজ করব। চ্যাপ্টার 3.1 একটা সেকশন, 3.2 একটা সেকশন, 3.3 একটা সেকশন। এই 3.3 পর্যন্ত এবং তার পার্ট আরকি আমরা মিড টার্মে রাখবো। 3.3 এর মধ্যে আবার আ এবিসি আছে। হ্যাঁ? সেকশন 3.3 এর মধ্যে আবার এ, বি, সি এরকম আছে। সো আমাদের বি পর্যন্ত আমরা থাকবো। উনি বি পর্যন্ত করিয়েছেন। উনি হয়তো বি হিসাবে নাম দেবেন না। আমি মানে হেডিং গুলোকে আমি আ মানে স্যারের সেকশন গুলাকে আমি আবার পার্ট বাই পার্ট ভাগ করে নিচ্ছি আমাদের পড়ার সুবিধার জন্য। বাট নামগতভাবে হ্যাঁ? আ উনি নিউমেরিক্যাল মেথড পর্যন্ত গেছেন। মানে ওইটা যান নাই আরকি। ট্রায়াল অ্যান্ড এরর এটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। বি হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ট্রায়াল অ্যান্ড এরর টিএনই অথবা টিএই ট্রায়াল অ্যান্ড এরর। এই যে আমরা স্পেসিফিক এনার্জি কনসেপ্ট গুলো ডেভেলপ করব, সেই কনসেপ্ট দিয়ে আমরা এপ্লাই করে কোনো ওপেন টেবিল ফ্লোতে ক্রিটিক্যাল ফ্লো ক্যালকুলেট করার চেষ্টা করব। সেজন্য এটাকে বলা হচ্ছে স্পেসিফিক এনার্জি অ্যান্ড ক্রিটিক্যাল ফ্লো চ্যাপ্টারটার নাম। সো আমাদের টার্গেট হবে হাউ টু এস্টিমেট দ্য ক্রিটিক্যাল ফ্লো অফ দ্য চ্যানেল। হ্যাঁ? সো সেই অবস্থাতে যেই প্যারামিটার গুলো আসে সেই ক্রিটিক্যাল ডেপথ, স্পেশালি ডেপথ মানে ক্রিটিক্যাল ফ্লো হলে কি ডেপথ মেইনটেইন করবে রিভারটা, কি ডেপথ মেইনটেইন করবে রিভারটা, তখন এই ডেপথটাকে বলা হয় এইচসি। তোমরা বুঝছো কেন এইচসি বলা হচ্ছে? হ্যালো, ওই তোমরা আছো নাকি? হয় কাশি দাও অথবা জি স্যার। ইয়েস বলো। জি স্যার। জি স্যার। স্যার আছি স্যার। তাহলে এইচসি টা কেন? এইচ হচ্ছে ডেপথ, তাই না? এইচসি টা হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশন এ যেই ডেপথ অফ ফ্লো। হ্যাঁ? যখন ফ্লো ক্রিটিক্যাল হয় তখন ডিসচার্জটাকে আমরা কিউসি নাম দেবো। এরকম আমরা পাবো আস্তে, আস্তে। সো এই চ্যাপ্টারের আসলে আ একেবারে ফাইনাল উদ্দেশ্য হচ্ছে যেকোনো চ্যানেল সিস্টেমের এই ক্রিটিক্যাল ডেপথ টা কত হয় সেটা বের করার চেষ্টা করা। যদি ক্রিটিক্যাল কন্ডিশন এ ফ্লো হয় তখন ডেপথ অফ ফ্লো টা কত হবে? এই সো পুরো চ্যাপ্টার জুড়ে তাই। এইটা বের করার জন্য বিভিন্ন কসরত করব আমরা। সেকশন 3.3 তে যে এপ্লাই করব, করে আমরা বিভিন্ন মেথডে ক্রিটিক্যাল ডেপথ বের করব। তার মধ্যে সি যে মেথডটা আমি এটাকে 3.3 এ, বি, সি ৩ টা ভাগে ভাগ করেছি। স্যার হয়তো নাম দিয়ে বলবেন তোমাদের ইমরান স্যার যে সি হচ্ছে নিউমেরিক্যাল মেথড, বি হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড এরকম। সো আমরাও ওই একই জিনিস শিখব। কিন্তু আমি হেডিং গুলোকে আমার মতো করে একটু সাজিয়ে নিচ্ছি। আমি এক্সাক্টলি জানি না উনি এটা করছেন কিনা আরকি। এটা কেউ করতে বাধ্য না। আ আমি শুরু থেকেই এটা করে আসছি তোমাদের ক্লাসে এবং এর আগেও তাই করেছি ১ম থেকেই। যে স্যারের চ্যাপ্টার গুলোকে একটু যদি এদিক সেদিক গুছিয়ে এক্সপ্রেস করি আমাদের মতো করে আ তাহলে হয়তো আরেকটু ভালো হবে বুঝতে। ওকে তোমরা আছো? তাহলে এই যে ট্রায়াল অ্যান্ড এরর মেথড টিএনই, টিএ হ্যাঁ? এই পর্যন্ত আমরা যাব। কাজে আমরা শুরুতে এখন আছি 3.1 এ যে আমরা ইন্ট্রোডাকশন হিসেবে বোঝার চেষ্টা করছি যে আ তোমার ক্রিটিক্যাল ফ্লো এবং স্পেসিফিক এনার্জি, ক্রিটিক্যাল ফ্লো আমরা জানতাম। আমরা স্পেসিফিক এনার্জি সম্বন্ধে জানার চেষ্টা করলাম। ইন্ট্রো আমরা জানলাম একটু আগে। এখন আ এই স্পেসিফিক এনার্জির বিষয়টা দিয়ে আমরা আরো কিছু জিনিসকে বোঝার চেষ্টা করি। হ্যাঁ? এরপরে আমরা 3.1 এ, বি এভাবে শিখবো। আমি এখনো বলবো না ওগুলো। আগে আমি জিনিসটাকে ব্যাখ্যা করে নিই একটু। 3.1 বি এটা হচ্ছে আ 3.1 কে আমি ভাগ করে ফেললাম আবার। 3.1 হচ্ছে ইন্ট্রোডাকশন। আমি আবার অন্যান্য জিনিসগুলোকে ভাগ করছি এইভাবে দেখবা স্যারের দেওয়া আছে স্পেসিফিক এনার্জি কার্ভ, হ্যাঁ? স্পেসিফিক এনার্জি কার্ভ আমি শর্ট করে লিখলাম। এরপরে কিউএইচ কার্ভ। তো স্পেসিফিক এনার্জি কার্ভটাকে আমি
ইএইচ কার্ভ বলবো। আর এই স্যারের হেডিং আছে স্পেসিফিক এনার্জি কার্ভ, সেটা আমি স্পেসিফিক এনার্জি কার্ভও রাখবো, ইএইচ কার্ভও রাখবো। ই মানে স্পেসিফিক এনার্জি, এইচ মানে ডেপথ অফ ফ্লো। এগুলো কনসেপচুয়ালি বোঝা লাগবে আমাদের, একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, অনেক সময় উপর দিয়ে যাবে মাথার, বাট ধৈর্য ধরো, ওটা খুব অসুবিধা হবে না। বাট লেট আস প্রসিড আর কি। হ্যাঁ, আরেকটা হচ্ছে কিউএইচ কার্ভ। কিউএইচ কার্ভ, কিউএইচ কার্ভ। সেখানে যাওয়ার আগে চলো আমরা কিছু জিনিস একটু দেখে নিই। তারপর ইএইচ আর কিউএইচ এর মধ্যে ক্রিটিক্যাল কথাটা নেই কিন্তু। হ্যাঁ, স্পেসিফিক এনার্জির সাথে ডেপথ অফ ফ্লোর যে কার্ভ, ডিসচার্জের সাথে ডেপথ অফ ফ্লোর যে কার্ভ। আচ্ছা, এখন আমরা একটা জিনিস একটু চিন্তা করি। আমরা জেনেছি যে ফ্লুইডস নাম্বার যখন 1 হয়, অর্থাৎ আমার ইনার্শিয়াল ইফেক্ট যেটা কিনা এইটা, আর গ্র্যাভিটেশনাল ইফেক্ট যেটা কিনা এইটা, এই ইনার্শিয়া অ্যান্ড গ্র্যাভিটি এর যে রেশিও, সেটা হচ্ছে যখন 1 হয়, এই ইফেক্ট যেটা যখন সমান হয়, দ্যাট মিনস ইউ বার যখন √জিডি সমান হয়, তখনই আমরা বলি ক্রিটিক্যাল ফ্লো। এটা মাথায় রাখবো। এইটা যদি বেশি বেশি হয়, ইনার্শিয়াল ইফেক্ট যদি গ্র্যাভিটেশনাল ইফেক্ট যদি বেশি হয়, মানে অনেক জোরে যদি ফ্লো করে, তখন হয় সুপার ক্রিটিক্যাল ফ্লো। সুপার ক্রিটিক্যাল ফ্লো। আর যখন দ্যাট মিনস এফআর ইজ গ্রেটার দ্যান 1। আর যখন ইনার্শিয়াল ইফেক্ট দ্যাট মিনস ভেলোসিটি খুব স্লোয়ার হয়, গ্র্যাভিটেশনাল ইফেক্টের চেয়ে কম হয়, তখন আমরা বলি সাব সাব ক্রিটিক্যাল ফ্লো। এফআর ইজ লেস দেন 1 আর ইকুয়ালস টু 1 হলে তো আমরা জানি। সেই জিনিসটা একটু দেখো, যে মনে করো কোনো একটা নির্দিষ্ট পরিমাণ ডিসচার্জ, মনে করো 50 মিটার কিউব পার সেকেন্ড। আমি একদম নিউমেরিক্যাল এক্সাম্পল দেবো না, আমি মাঝে মাঝে দিয়েছি, খুব ইন্টারেস্টিং হয়, ল্যাবের মতো কিছু ক্যালকুলেশন করা লাগবে না ওটা করা। আই ক্যান প্রসিড অ্যাকচুয়ালি, যেহেতু আমরা পিছিয়ে আছি কিছুটা। একটা সেমিস্টার আমি এটা করেছিলাম। অনেক ইলাবোরেট, অনেক সময় লেগে যায়, বাট সেটা ছাড়াও তোমরা পারবা। তো একটু মাথায় রাখো, কোনো একটা চ্যানেলে, মনে করো এই প্যারাবোলিক একটা চ্যানেলে সাম অ্যামাউন্ট অফ ফ্লো হচ্ছে, হ্যাঁ, এবং ফ্লো জন্য ডেপথ অফ ফ্লো হচ্ছে এটা, তাহলে এই পরিমাণ হচ্ছে ক্রস সেকশন এ, আর সেখানে একটা ভেলোসিটি আছে কিউ, এবং আমি বললাম কেস 1, তাহলে এটা H1, এটা U1, এটা A1, U1 বার। তখন আমার কিউ কত? তখন Q1 যা, এরপরে যদি আমি আরেকটা কেস চিন্তা করি, সেম চ্যানেলে আমি ফ্লো করাবো এবং পরিমাণটা একই থাকবে, 50 মিটার কিউবই পাস করাবো, অনেক জোরে পানি ফ্লো করে পাস করাবো, তখন কি ওই ক্রস সেকশনটা লাগবে আমার? ধরো কেস 2, U2 বার ইজ মাচ বিভিন্নভাবে করতে পারি, আমি স্লোপ বাড়িয়ে দিতে পারি চ্যানেলটার, বিভিন্নভাবে। U2 bar is much greater than U1 bar. Q কিন্তু সেম আমার, তাহলে Q সমান সমান A1 U1 বার সমান সমান A2 U2 বার। এটা কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা জানি। সেম পরিমাণ ডিসচার্জ আমি সেকেন্ড কেসে পাস করাবো, যেখানে আমার ভেলোসিটিটা অনেক অনেক বেশি, তখন তো অত এরিয়া লাগবে, এই পরিমাণ A1 এর মতো লাগবে, খুব অল্প জায়গা দিয়ে পাস করলে হবে। তুমি বুঝতে পারছো জিনিসটা? U2 বার is much greater than U1 bar. তাহলে U2 বার যদি U1 বারের চেয়ে অনেক বেশি হয়ে যায়, আমি সামহাও পাস করাবো অনেক জোরে, দ্যাট মিনস আমি ইনার্শিয়ার ইফেক্টটাকে অনেক বাড়িয়ে দেবো, সেই পরিমাণ ডিসচার্জ পাস করাবো। তার মানে সেই পরিমাণ ডিসচার্জ পাস করাতে গেলে যদি আমি ক্রস সেকশন বেশি দেই, তাহলে ভেলোসিটি কমে যায়, যদি ক্রস সেকশন কম দেই, তাহলে ভেলোসিটি বা ইনার্শিয়া ইফেক্টটা অনেক বেড়ে যায়। তোমরা কি ধরতে পারছো জিনিসটা? জি স্যার। ওকে, তাহলে আমরা একটা জিনিস একটু মানে ভাষা বুঝতে পারি যেন, এই সময় যেহেতু ভেলোসিটি অনেক বেশি হয়ে যাচ্ছে, এই সময় যেন এই ফ্লুইডস নাম্বারটা অনেক বেশি হবে, এই সময় যেন সুপার ক্রিটিক্যাল ফ্লো হবে, আর এই সময়টা যেন কি হবে? সাব ক্রিটিক্যাল ফ্লো হবে।
কারণ ইনার্শিয়া ইফেক্টটা অনেক কম, U1 বার অনেক কম। সেম ডিসচার্জ কিন্তু পাস করছে। হ্যাঁ? কিউটা আমার ফিক্সড। এরকমভাবে আরেকটা কিউ চিন্তা করে আরেকভাবে আমরা ওইভাবে চিন্তা করতে পারি। তাহলে প্রতি পরিমাণ মানে আমি যদি কিউটা একটা কনস্ট্যান্ট ধরি, কিউ কনস্ট্যান্ট ফিক্সড একটা কিউ এর জন্যে আমি কোনো চ্যানেলে ২ টা ডেপথ অফ ফ্লো তে পাস করাতে পারি। যখন ডেপথ অফ ফ্লো আমি অনেক বাড়িয়ে দিব, তখন আমার আ ক্রস সেকশনও বেড়ে যাবে, তখন ভেলোসিটিটা ড্রপ করবে, সাবক্রিটিক্যাল হবে। আমি যদি ডেপথ অফ ফ্লো অনেক কমিয়ে রাখতে চাই, তাহলে অনেক ফোর্সে পানি আউট করতে হবে আরকি। ওই পরিমাণে ডিসচার্জ মেইনটেইন করতে হয়। জিনিসটা একটু আ মানে একটু ইয়ে লাগতে পারে, কিন্তু জিনিসটা কিন্তু খুব কঠিন না, রকেট সায়েন্স না কিন্তু। তো এই আইডিয়াটা তোমরা এখন আমার সাথে একমত কিনা? তো সেম পরিমাণ ডিসচার্জ পাস করাবো আমি, ডেপথ অফ ফ্লো অনেক কমিয়ে দেবো, তাহলে আমার ভেলোসিটি অনেক বাড়িয়ে দিতে হবে। তখন আমার কি হবে? সুপার ক্রিটিক্যালিজম এর দিকে চলে যাবে। যেটা পেয়েছো? রেসপন্স পাচ্ছি না তো। Yes, sir. ওকে। এখন আমরা আসবো আ কার্ভটা, যে কার্ভটা খুব থিওরিটিক্যাল, বইয়ে ব্যাপক ইলাবোরেট আছে। আমরা বইয়ে যাবো পরে। একদিকে আমরা কোনো একটা থিমে চিন্তা করছি যে রাখবো এনার্জি। যেহেতু দিলাম স্পেসিফিক এনার্জি। আর আরেকদিকে আমরা রাখবো যে ডেপথ অফ ফ্লো। এখানে একটা 45 ডিগ্রি লাইন চিন্তা করছি। পার্টিকুলার একটা ফ্লো কথা চিন্তা করছি, কোনো একটা পার্টিকুলার ডিসচার্জ। তখন যদি আমরা এরকম করি যে ওই ডিসচার্জটা ফিক্সড, তখন আমরা এনার্জি কতটুকু সমান হচ্ছে এইচ প্লাস ইউ বার স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস জি, অথবা এইচ প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস জি এ স্কোয়ার। একটু আগে আমরা যেটা লিখলাম, এই ফিক্সড ডিসচার্জের জন্য, ফিক্সড একটা ডিসচার্জের জন্য আমরা দেখবো যে ২টা করে হেড পাই। একটু আগে যেটা দেখেছিলাম যে ফিক্সড ডিসচার্জটা একই, কিন্তু আমি ২ ধরনের হেডের জন্য ফ্লো পেতে পারি আরকি। হ্যাঁ? একটা হেডে আমি পাবো ভেলোসিটি, যদি হেডটা অনেক কম হয়, ভেলোসিটি অনেক বেশি হবে সুপার ক্রিটিক্যালিজম এর দিকে। আমি তখন পেলাম ওই পার্টিকুলার, যখন ডেপথ কম, তখন একটা স্পেসিফিক এনার্জি পাবো। সেখানে হাইটটা কম হবে, মানে এইচটা কম হবে। আমি এইখানে একটু দেখার জিনিসটা স্যার যেভাবে দেখেছেন খুবই সুন্দর কার্ভ, মানে স্যার যেটা সে ধরো এইরকম, মানে এটা ঠিক স্যারের আঁকা না, এটা থিওরিটিক্যালি আছে আমাদের এই ওপেন চ্যানেল ফ্লোর ওয়ার্ল্ড ওয়াইডই এই ফিগারটা আছে বিভিন্ন আঙ্গিকে। তাহলে এটা হচ্ছে এইচ না, এই হেডটা হচ্ছে ধরো এইচ। এটাকে আঁকতে হবে আসলে একদম এখান থেকে বটমে। আমি এইটুকু পরিমাণ ধরছি। এই এইচ এর জন্য আমরা একটা এনার্জি পাবো ওই হাইটের জন্য। এইদিকে হাইট এই বরাবর করেসপন্ডিং চলে যায়, একটা পার্টিকুলার এনার্জি পাবো। হ্যাঁ, ওই এইচ এর জন্য। এটা ধরলাম আমরা এরকম। এখন যদি আমি ফ্লোর ভেলোসিটি, এই যে ফ্লোটা হচ্ছে তার ভেলোসিটি যদি অনেক বাড়িয়ে দিই, অনেক, অথবা আমি এইভাবে চিন্তা করি এখন ভেলোসিটি অনেক বেশি আছে। হ্যাঁ? আহ, না না না, ফিগারটা একটু আমি রিভাইজ করে নিই। আমি এইচটা এখান থেকে ধরি। হ্যাঁ, মিলছে না, ঠিক আছে, এই পরিমাণ ক্রস সেকশন এটাকে করেসপন্ডিং এইখানে, তাহলে কার্ভটা হবে এটা ইগনোর করবো। ওকে, তাহলে এই যে আমি পাস করাচ্ছি এইচ ডেপথ দিয়ে কিউ পরিমাণ ডিসচার্জ, তখন আমি একটা এনার্জি লেভেল পাবো। ফাইন। এবং আমি এখন এই হেডটা যদি চেঞ্জ করে দিই, সেই পরিমাণ কিউ পাস করাতে চাই, আরেকটা কেসে এই ছবিটা আমি অন্য একটা কালার নেই, সে ধরো এরকম। তাহলে এইটাকে আমি সে নাম দেই H1, আর এইটাকে আমি নাম দেই H2। মানে H2 অবস্থায় আমি যখন পাস করাবো ফ্লুইডকে,
সেম পরিমাণ ডিসচার্জ যেতে হবে। তখন কি U2 বার অনেক বেশি হবে না? একটু আগে যেটা আমরা বললাম U1 বারের চেয়ে হয় অনেক? U2 বার। U হ্যাঁ, আমি এখন চলে আসি হিসেবে যে করেসপন্ডিং H2 বার যখন আমি পাস করাচ্ছি, তখন স্পেসিফিক এনার্জি আমার একই আছে। কিন্তু আমার হেডটাকে কমিয়ে দিলে আমার হিউজ অ্যামাউন্ট অফ ফ্লো যদি আমি ওই কিউ পরিমাণ মেইনটেইন করতে চাই, তাহলে আমার ভেলোসিটি হেডটাকে বাড়িয়ে দিতে হবে। এইভাবে করে প্রত্যেক কিউ এর জন্যে, হ্যাঁ? প্রত্যেক কিউ এর জন্য আমরা বিভিন্ন এনার্জিতে, বিভিন্ন এনার্জিতে বিভিন্ন এনার্জিতে আমরা এনার্জিতে এটা দেখলাম যে ওই একই এনার্জিতে আমি ডেপথ অফ ফ্লো বাড়িয়ে এবং কমিয়ে একই পরিমাণ ডিসচার্জ পাস করতে পারি যদি কিনা আমার ভেলোসিটিটাকে চেঞ্জ করি। আরেকভাবে আমি যদি আবার ট্রাই করি তাহলে আরেকটা কম্বিনেশন পাবো। বুঝতে পারছিস? আরেকটা কম্বিনেশন পাবো। আবার যদি ট্রাই করি তাহলে আরেকটা কম্বিনেশন পাবো। আমি করছি কি যে বিভিন্ন এনার্জি লেভেলে হ্যাঁ, ডিসচার্জটাকে ঠিক রেখে বিভিন্ন এনার্জি লেভেলে ডিসচার্জটাকে ঠিক রেখে ফ্লো করাতে চাচ্ছি। কিন্তু আমি হেডটা ভ্যারি করাবো। এখানে এইচ কিন্তু অনেক বেশি আর এখানে এইচ কিন্তু অনেক কম। এখানে এইচ অনেক বেশি মানে হচ্ছে ভেলোসিটি অনেক কমে গেল। এখানে এইচ অনেক কমিয়ে দিচ্ছে মানে ভেলোসিটি অনেক বেড়ে গেল। এইভাবে করে একটা কম্বিনেশনে আমরা বিভিন্ন এই জন্যে যদি প্লট করি তাহলে দেখা যায় একটা কার্ভ জেনারেট করে। একটা পার্টিকুলার ডিসচার্জে আমরা মাথায় রাখবো। 50 মিটার কিউব পার সেকেন্ড। আমি অঙ্ক করে আগে দেখাতাম এটা। তখন অনেকেই খুব ইন্টারেস্টেড হতো যে হ্যাঁ, তাই তো জিনিসটা তাই হচ্ছে। কিন্তু অনেক সময় লেগে যাবে। অনলাইনে একটু বেশি অসুবিধা হয়েছে যে করা। ওই কিউবকে ধরে এইচ ক্যালকুলেট করে গ্রাফটা জেনারেট করতাম। সো আমরা আ কনসেপ্ট জিনিসটাকে বুঝতে পারলে আর খুব বেশি অসুবিধা নেই। অতটা ইন ডেপথ না যেতে পারলেও চলবে। সেশনাল ক্লাসের মতো ল্যাবের মতো আমি এটা সাধারণত করে এই কার্ভটা জেনারেট করতাম রাফলি। হ্যাঁ? সেটা করছি না। একবার করেছিলাম অ্যাকচুয়ালি। পরের দিকে কিন্তু না এত ইলাবোরেশন এ টাইম পাওয়া যায় না পরের দিকে যেতে। বাট আইডিয়াটা কয়েন করো এখন তোমরা। একইভাবে আরেকটা ডিসচার্জ, হায়ার ডিসচার্জ যদি হয় তখন কার্ভটা শিফট করে এইদিকে রাইট সাইডে। আরো হায়ার ডিসচার্জ যদি হয় কার্ভটা শিফট করে এদিকে। এনার্জি লেভেল গুলো বেড়ে যায়। হ্যাঁ? এখানে একটা এনার্জি লেভেলে, এরপরে আরেকটা এনার্জি লেভেলে, আরেকটা এনার্জি লেভেলে। এটাকেই বলা হয় ইএইচ কার্ভ অথবা স্পেসিফিক এনার্জি কার্ভ। ঠিক আছে? এইটার দেখা যায় যে ক্যালকুলেট করে এই পরিমাণগুলা এইটা হচ্ছে আমার বেসিক্যালি এইচ। আচ্ছা আমি কালোতে চলে আসি। H1 মনে হচ্ছে ১ম পয়েন্টে যেটা ইউজ করছিলাম H1, H2 এটা 45 ডিগ্রি লাইন। তাহলে এই যে এখানে আমি যে ভ্যালুটা পাচ্ছি যেটা H1 তাই না? এদিক থেকে আমরা দেখেছিলাম। তো এটা যেহেতু 45 ডিগ্রি লাইন H1 টা তাহলে এখানে ম্যাচ করবে। আর এইটুকু পোরশন হচ্ছে U1 স্কয়ার বাই 2 G। এই যে এইটুকু। এই কার্ভটা কিন্তু তোমরা যদি কেউ মাস্টার্স করো অথবা আরো পড়াশোনা করো, পিএইচডি লেভেলে চলে যাও, তখন এইটা ব্যাপকভাবে ইউজফুল আরকি। তখন এটা ইনডেপথ বুঝতে হবে আরকি। এটা একটা প্ল্যাটফর্ম আমরা এখন বেসিক ভাবে একটু আইডিয়া নিই। যেটা নিয়ে প্রচুর কাজ করা যেতে পারে, হ্যাঁ? পরবর্তীকালে। তাহলে H1 আর এই পোরশনটা হচ্ছে U1 বার স্কয়ার ডিভাইডেড বাই 2 কিভাবে? তাহলে এই কার্ভে আমরা দেখতে পাচ্ছি একটা পর্যায়ে যেয়ে এমন একটা মানে পোরশন আসে, আমরা এই জায়গাটাতে বুঝতে পারছি। এমন একটা পোরশন আসে এটা বলে নেই। যখন আমার আ দেখা যায় যে উম একটা ফিক্সড ফ্লো হয়, ক্রিটিক্যাল ফ্লো। আমরা একটু বুঝতে পারছি এর আগের যে ফিলিংসটা আমরা নিয়েছি যে আমার যখন হেড অনেক বেশি তখন এই পরিমাণ কিউ পাস করানোর জন্যে আমার আ ডেপথ অফ ফ্লো অনেক বেশি পাচ্ছি। তাহলে ভেলোসিটি অনেক কম হবে। তাহলে এই জায়গাগুলো হচ্ছে এটাকে লিম্ব বলা হয় একটা, হ্যাঁ? এই জায়গাগুলো হচ্ছে আমার বলো সুপার ক্রিটিক্যাল না সাব ক্রিটিক্যাল হবে? আর এই জায়গাগুলা হেড অনেক কমে যাচ্ছে। কিন্তু আমি একই পরিমাণ ডিসচার্জ পাস করতেছি অনেক ভেলোসিটি বেড়ে যাবে। এই জায়গাগুলো আমরা কি পাবো মোটামুটি কি ধরনের ফ্লো হবে এই অবস্থাগুলোতে? সুপার না সাব?
দেখো হেড অনেক কমিয়ে নিয়ে আসছি, ডিসচার্জ একই মেনটেন করতে চাচ্ছি, ভেলোসিটি অনেক অনেক বেড়ে যাবে, ইনার্শিয়াল ইফেক্ট অনেক অনেক বেড়ে যাবে, তাহলে তখন আমরা বলবো সুপার ক্রিটিক্যাল ফ্লো। এই জায়গায় করবে। আর এই জায়গাগুলোতে এইচ গুলা, ধরো আরেকটা এইচ যদি নেই আমি, তাহলে এখানে করেসপন্ডিং যদি এখানে চলে যাই, তবে এই জায়গাগুলো বেসিক্যালি এই পয়েন্ট গুলা হচ্ছে, বলো তোমরা এখন, সাব ক্রিটিক্যাল। কারণ এখানে হেড অনেক বেশি পাচ্ছে, হ্যাঁ হেড অনেক বেশি পাচ্ছে, ডিসচার্জ ফিক্সড, তাহলে ভেলোসিটি কমিয়ে আনা যাবে, তখন আমরা সাব ক্রিটিক্যাল ফ্লো। এইটুকু বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট একটা লেভেল পর্যন্ত। হ্যাঁ, দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক আর কি। ফর ফিউচার, ফর শিওর। আমাদের যে অ্যাপ্লিকেশনের পরে অ্যাপ্লিকেশনের জন্য খুব অসুবিধা হবে না, আমরা দেখবো একটু পরে। বাট আমরা একটু কনসেপচুয়াল জিনিসগুলোকে বুঝে নিতে চাই আন্ডার গ্রাজুয়েট লেভেলে, এটা আমাদের একটা ভিত্তি। তাহলে এই লিম্বে যদি আমার সাবক্রিটিক্যাল হয়, এই লিম্বে যদি সুপার ক্রিটিক্যাল হয়, তাহলে এর কোনো একটা অবস্থা থাকবে যে অবস্থাতে কোনো একটা পার্টিকুলার ডেপথে, হ্যাঁ একটা ফিক্সড ডেপথে, যেখানে ক্রিটিক্যালিজম ঘটবে। হ্যাঁ, সাবক্রিটিক্যাল থেকে সুপার ক্রিটিক্যালে যেতে গেলে এরকম এইচ ভ্যারি করিয়ে করিয়ে কোনো একটা পার্টিকুলার এইচ আমরা দেখবো যে সেই এইচে কি হচ্ছে ফ্লোটা। একটা কালার পারি যে সে হাইপোথেটিক্যালি বলছি যে পার্টিকুলার কোনো একটা এইচ, সেই এইচে আমরা যে দেখবো যে সেই এইচ, এবং সেই অবস্থাতে ইনার্শিয়াল ইফেক্ট এবং, বলো, ইনার্শিয়াল ইফেক্ট এবং গ্র্যাভিটেশনাল ইফেক্ট কি হচ্ছে, সেম হচ্ছে, দ্যাট মিনস ক্রিটিক্যাল ফ্লো হচ্ছে। এই ওকে, তাহলে আমরা চলো স্যারের কার্ডটা একটু দেখি। সেটা এখন কিছুটা দেখলে মনে হবে ও হ্যাঁ তাই তো, আমরা তো তাই শিখলাম। এই যে স্পেসিফিক এনার্জি কার্ভ, এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, আমরা করবো একটু পরে, এটা সলভ করবো, ইকুয়েশনটা ডিরাইভ করবো সুন্দর মতো। এর পরে হচ্ছে কার্ভটা। এখন কার্ভটা দেখলে আশা করি খুব অসুবিধা হবে না। তোমরা ডিটেইলে দেখবে এরপরে। হুম, এখানে যে আর ব্যাখ্যা করা লাগবে না আমার, যেহেতু আমরা এটাই বেসিক্যালি ডিসকাস করলাম, এবং অনেক সময় আমি নিউমেরিক্যালি অঙ্ক দিয়ে দিয়ে কার্ভটা জেনারেট করেছি কিছু পয়েন্ট দিয়ে। সেটা আরো 15-20 মিনিট 30 মিনিট চলে যেতে পারে, যে কারণে আমি এটা স্কিপ করলাম। সবসময় যে করিয়েছি তা না, হ্যাঁ। এবং কার্ভটার নাম হচ্ছে স্পেসিফিক এনার্জি কার্ভ, আমি এটাকে বলবো এসিসি, স্পেসিফিক এনার্জি কার্ভ অথবা ইএইচ কার্ভ। একইভাবে আমরা একটা কার্ভ শিখবো, সেটা হচ্ছে কিউএইচ কার্ভ। এটা খুব কিউএইচ কার্ভ, হ্যাঁ, ডিসচার্জ ডেপথ কার্ভ মানে কিউএইচ কার্ভ। এইটার আমি নাম দিচ্ছি 3.B। এটার আমি হেডিং দিচ্ছি ইন্ট্রোডাকশন, যেটা সেটা হচ্ছে স্পেসিফিক এনার্জি অ্যান্ড ক্রিটিক্যাল ফ্লোর, জাস্ট ইন্ট্রোডাকশন 3.1, যেটা আমরা আলাপ করলাম একটু আগে, যে স্পেসিফিক এনার্জি জিনিসটা কি। এটা হচ্ছে ভেলোসিটি হেড দিয়ে, এটা হচ্ছে ডিসচার্জ দিয়ে। এর পরের সেকশনটাকে আমরা একটা হেড, এটা একটা নিউমেরাল দিচ্ছি যে 3.1A, যেটাকে বলছি আমরা স্পেসিফিক এনার্জি কার্ভ অথবা ইএইচ কার্ভ। এরপরে আমরা 3.1 এর মধ্যেই আছি। হ্যাঁ, আমরা স্পেসিফিক এনার্জি সম্বন্ধে বেসিক কনসেপ্ট ডেভেলপ করছি, ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট ডেভেলপ করছি, সেজন্য আমরা 3.1 এর মধ্যেই আছি। এটাকে আমরা নাম দেবো 3.1 ডি। সুন্দর হবে তাহলে, এই যেটা একটু আগে দেখেছি আমি। 3.1A, 3.1 বি, ইএইচ কার্ভ, ইএইচ কার্ভ। ইএইচ কার্ভটা সম্বন্ধে আমরা একটা ধারণা পেলাম। এখন চলো সেখানে কিছু ঘটে। আমরা দেখলাম যে আহ, সেখানে কোথাও যেন এনার্জি লেভেল একটা পর্যায়ে যে ক্রিটিক্যাল ফ্লো ডেভেলপ করে, এই জায়গাটা না, দেখো, তখন যে এনার্জি, সেটাকে আমরা বলি ইসি বলতে পারি, ক্রিটিক্যাল, একটা পার্টিকুলার এনার্জিটা, তাই না? এরপরে এনার্জি আরো বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তখন আমরা ওই যে দুইটা ডেপ পাচ্ছি, একটা হচ্ছে তোমার কি সুপার ক্রিটিক্যাল ডেপ, মানে অথবা আমি বলবো যে ডেপথ খুবই কম কিন্তু ভেলোসিটি অনেক বেশি। আর একটা হচ্ছে ডেপথ অনেক বেশি কিন্তু ফ্লো যেহেতু আমি ফিক্স রাখছি, তখন আমার কি হবে, ইনার্শিয়াল ইফেক্টটা তখন কমে যাবে, সাবক্রিটিক্যাল দিকে যাবে। উপরের দিকে কিন্তু উপরের দিকের জিনিসকে আমরা সুপার বলি, কিন্তু এখানে কিন্তু এই ঘটনা ঘটছে এখানে সাবক্রিটিক্যাল, এখানে সুপার ক্রিটিক্যাল। এখন চলো এখানে থিওরিটিক্যালি আমরা এটা আরেকটা কনসেপ্ট ইয়ে করি, যে আমরা যেন কমফোর্ট ফিল করি, হ্যাঁ তাই তো হয়, এই ধরনের একটা ব্যাপার ফিল করি।
স্পেসিফিক এনার্জি কার্ভে। আচ্ছা চলো আমরা আগে স্পেসিফিক এনার্জি ইকুয়েশনটা হচ্ছে ই সমান কোন কালি ইউজ করবো এখন বলো তো? কালোটা ইউজ করি, কালোটা আমাদের ডিফল্ট। ই সমান এইচ প্লাস, মানে আসলে খুব ভালোভাবে যদি আরেকটা সেশন নেওয়া যায়, আমি বিশ্বাসই চিন্তা করছিলাম আজকে হয়তো দেখা যাক না কেমন যায়, শরীর স্বাস্থ্য কার কেমন আছে। আমরা আগে ফার্স্ট পর্যন্ত যাই, তারপরে দেখা যাবে। q স্কোয়ার বাই টুয়াইস জি স্কোয়ার, তাই না? এরকম একটা ইয়ে পেয়েছি, এবং কিউ কনস্ট্যান্ট, মানে একটা কার্ভে আসতেছে। এই সিচুয়েশনটা চিন্তা করি, এটা পার্টিকুলার কিউ এর জন্য কিউ ভ্যারি করাচ্ছে না, কিউ কনস্ট্যান্ট। এই অবস্থাতে আমি পাচ্ছি স্পেসিফিক এনার্জি ইকুয়ালস টু এইচ প্লাস কিউ স্কোয়ার বাই টুয়াইস জি স্কোয়ার, এবং এইচ কে ভ্যারি করতে পারবো, H1 H2 H3 H4 এরকম কম্বিনেশন করে করে আমরা দেখতে পারবো। আচ্ছা এখন আমরা যদি ডিই বাই ডিএইচ ক্যালকুলেট করি, মানে এইচ এর রেসপেক্টে ই চেঞ্জ হচ্ছে কেমন করে, এখানে মনে রাখবো কিউটা কনস্ট্যান্ট, ইউ ছিল ইউ ভ্যারিয়েবল, যেখানে ইউ কে আমরা সরিয়ে ফেললাম, ওই কোশ্চেনটা নিলাম না, ইউ স্কোয়ার বাই টুয়াইস জি কে আমরা কনভার্ট করে নিলাম কিউ স্কোয়ার বাই টুয়াইস জি স্কোয়ার। একটা পার্টিকুলার সিচুয়েশন, পার্টিকুলার ডিস্টেন্স, যেমন 50 মিটার টু এর আগে চিন্তা করেছিলাম। ভ্যারি করাচ্ছি আমরা বেসিক্যালি ই এর রেসপেক্টে, এইচ এর রেসপেক্টে, ই এর রেসপেক্টে না, এইচ এর রেসপেক্টে। তাহলে ডি বাই ডিএইচ কত হবে? এখানে হবে 1, তাই না? মানে ডি বাই ডিএইচ আমি যদি অনেক ব্যবহার করি, হ্যাঁ 1 হবে, ডি বাই ডিএইচ অফ এইচ প্লাস কিউ স্কোয়ার বাই টুয়াইস জি কে আমরা একটা কনস্ট্যান্ট ধরতে পারি, আর 1 বাই স্কোয়ার ডেরিভেটিভ হবে। ওকে, এক্ষেত্রে আমার আসবে ইকুয়ালস টু ফার্স্ট টার্মটা হবে 1, পরের টার্মটা প্লাস কিউ স্কোয়ার বাই টুয়াইস জি, আমরা এ টু দি পাওয়ার -2 ডিফারেন্সিয়েশন করবো, তাহলে -2 আগে আসবে, তারপরে বলো এ টু দি পাওয়ার -3, মানে -2 -1, তাই না? তারপরে আবার এর মধ্যে কিন্তু আমার এইচ টার্মটা আছে, এ কনস্ট্যান্ট না কিন্তু, এর মধ্যে বি আছে এইচ আছে না, সেই কারণে আমরা আহ, আবার তাকে সেকেন্ড ডেরিভেটিভ রাখতে হবে আর কি, ডিএ বাই ডিএ। এই হচ্ছে এইটুকুর ডেরিভেশন। কিউ স্কোয়ার বাই টু ইজ দ্য ফিক্সড, তাহলে কিউ স্কোয়ার বাই টু ইজ বাইরে নিয়ে এসে বাকি এইটা 1 বাই এ স্কোয়ারের হচ্ছে -2 এ টু দি পাওয়ার -3 ডিএ বাই ডিএইচ। দেখো তোমরা কনভিন্স কিনা, তোমরা আছো? জি স্যার, আসছি স্যার। ওকে, 1 টার্মটা হবে 1, আর মাইনাসটা চলে আসবে আগে 2, তারপরে নিচে হবে এ টু দি পাওয়ার 3, তাই না? আর 2 তো কেটে যায় অ্যাকচুয়ালি, তাহলে আমি একটু কন্ট্রোল জেড করি, ভালো হবে, ভুল করে ফেলেছিলাম। 2 তো কেটে যায়, মাইনাস টার্মটা আছে, কিউ স্কোয়ার থাকছে, নিচে জি আছে, এ টু দি পাওয়ার 3 আছে, আর আছে ডিএ বাই ডিএইচ। ডিএ বাই ডিএইচটা যদি আমরা এখন চিন্তা করি যে কোনো চ্যানেলের জন্য আর কি, আমরা এই ধরনের একটা চ্যানেল চিন্তা করেছিলাম, তাহলে এইটাকে চিন্তা করছিলাম এইচ, আর সে অবস্থাতে ডিএইচ কোনটা হবে, এর যদি একটু চেঞ্জ করি, ডিফারেন্সিয়াল এইচ, একটা ছোট্ট স্ট্রিপ চিন্তা করি, এইটা হচ্ছে আমাদের এ, না? যে কোনো ইনস্ট্যান্ট আর ডিফারেন্সিয়াল এইচ চিন্তা করছি এইটুকু, এইচ এর রেসপেক্টে এটা হচ্ছে ডিএইচ, আর এইটা এই ছোট্ট এরিয়াটা কি হবে বলো, এটা যদি এ হয়
আর এটা ডিএইচ যদি হয় এইচ এর রেসপেক্টে, এর নাম আমরা দিতে পারি না ডিএ। আচ্ছা, আমরা একটা চ্যানেল এরকম চুজ করেছিলাম, স্যারের দেওয়া যেটা। সেই চ্যানেলেই যে কোনো ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া মেনটেন করবে যে কোনো এইচ এর জন্য, সেটা এ আর এইচ। এইচ কে যদি ডিফারেন্সিয়াল আমি একটু বাড়াই, তাহলে আরেকটা ডিফারেন্সিয়াল এরিয়া পাবো। তোমরা কি আছো আমার সাথে? এখানে বুঝতে কোনো অসুবিধা হয়? Yes, sir. ওকে, শুনুন। তাহলে আমরা কি লিখতে পারি ডিএ ম্যাথমেটিক্যালি, যে ডিএ সমান সমান এইটা কি বলো, এইখান থেকে এইটুক ডি না, অফবিট না? Yes, sir. তাহলে আমরা লিখতে পারি ডিএ সমান সমান, বলো কি হবে, বি ইন্টু ডিএইচ। কোনো অসুবিধা আছে? এই যে বি ইন্টু ডিএইচ, সেটাই তো ডিএ নাকি? Yes, sir. Yes, sir. তাহলে আগিয়ে যাই। তাহলে আমরা এখান থেকে একটা এক্সপ্রেশন পাচ্ছি, যে কোনো অবস্থাতে ইনস্ট্যান্টেনিয়াস অবস্থাতে এই সূত্রটা থাকবে, যে ডিএ বাই ডিএইচ ইকুয়ালস টু অলওয়েজ বি হবে। অদ্ভুত না? তাহলে সেটাকে এখন ইউটিলাইজ করি আমরা এখানে, যে মাইনাস কিউ স্কোয়ার বাই টু জি নিয়েছি, টু টু কেটে গেছে, এটি ডিএ বাই ডিএইচ কে জাস্ট এখানে বসিয়ে দেবো, হুইচ ইজ ইকুয়ালস টু, অলরাইট। এখন আর বেশি সময় লাগবে না, আমরা একটা অবজারভেশনে চলে আসবো, হ্যাঁ, একটা মহাসত্যে চলে আসবো, which always works like that. 1 মাইনাস কিউ মানে আমরা বসিয়ে দিতে পারি না এ ইউ বার। এখন যে কোনো সময় পারি, স্কোয়ার ডিভাইড বাই জি, নিচে এ কিউব আর উপরে বি ইকুয়ালস টু 1 মাইনাস এ স্কোয়ার আর নিচে এ কিউব, তাহলে 1 বাই এ থাকবে, ইউ বার হয়ে যাবে। তাহলে কাটাকাটি করে আমি জি ইন্টু ওই বি আছে উপরে, বি কে যদি আমি নিচে নিয়ে আসি, তাহলে এ বাই বি এরকম একটা টার্ম আসতে পারে। দেখো খেয়াল করো, এ এ স্কোয়ার আর এ কিউব কেটে নিচে থাকবে একটা এ, এই যে এ আছে, আর উপরে বি ছিল, তাকে যদি নিচে নিয়ে আসি তাহলে ওইটার আবার নিচে চলে যাবে। দেখো তো, এবং এই টার্মটা আমাদের পরিচিত লাগে, যে হাইড্রোলিক ডেপথ ইকুয়ালস টু কি এ বাই বি না? হ্যালো, শুনতে পাচ্ছি। ওকে। তোমার একটা আওয়াজ দিতে হবে, কারণ আমি তো অনেক সময় আগে হতো খুব, আমাদের ইন্টারনেট কানেকশন অত ভালো থাকতো না, নেট, মানে আমি বলতেছি করোনা যখন আমরা অনলাইন ক্লাস নিতাম, তো হ্যাঁ আমি ক্লাস নিয়ে যাচ্ছি, ছেলেরা শুনতেই পাচ্ছে না, নেট কানেকশন চলে গেছে পরে দেখি। তো ওই রকম যখন চুপচাপ থাকে, তখন একটু সন্দেহ হয় যে কি কমিউনিকেশন বন্ধ হয়ে গেল নাকি, কি বলবো, ওই অভ্যাসগত ভাবে হচ্ছে বেশি আরো। আর এমনি তোমাদের একটু মাঝে মাঝে রেসপন্স লাগবে। তাহলে এখানে হচ্ছে ইউ বার স্কোয়ার ডিভাইডেড বাই জিডি, হ্যাঁ এই যে ডি। এখন আমরা জানি যে ফুলস নাম্বার ইকুয়ালস টু ইউ বার ডিভাইডেড বাই রুট ওভার জিডি, হ্যাঁ, ফুলস নাম্বার ইকুয়ালস টু ইউ বার ডিভাইডেড বাই রুট ওভার জিডি। আমরা কিন্তু করেছি ডি বাই ডিএইচ। যখন ক্রিটিক্যাল ফ্লো হবে, তখন ফোর্স নাম্বার কত হবে বলো? One. 1 হবে। 1 sir. তাহলে আমাদের ওই যে স্পেসিফিক এনার্জি কার্ভে আমরা যদি খুঁজি যে কখন ক্রিটিক্যাল ফ্লো হচ্ছে, তখন আমরা বলি ফোর্স নাম্বার 1। তখন আমার কি হবে, ইউ বার সমান সমান কি হবে বলো? Root over GD. রুট ওভার জিডি। তাহলে ইউ বার স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি জি স্কোয়ার জি ডি। তাহলে ইউ বার স্কোয়ার যদি আমি জিডি বসাই এখানে ক্রিটিক্যাল ফ্লো কন্ডিশনে, হ্যাঁ, এবং তখন আমি স্লোপটা দেখতে চাচ্ছি কি হয়। তাহলে ক্রিটিক্যাল ফ্লো যখন হবে ওই কার্ভে,
আমরা এমনি ফিজিক্যালি দেখেছি যে একটা পয়েন্ট পাবো আরকি। যেখানে যেহেতু H1, H2, H1, H2 ভ্যারি করছে এবং এরকম করে আমরা বসাচ্ছি, একটা কাপল করে পাচ্ছি H1, H2, H1, H2 কার্ভটাকে যখন জেনারেট করব, তখন কোথাও পাবো যখন একটাই এনার্জি মানে হেড মেইনটেইন করবে। দ্যাট ইজ ক্রিটিক্যাল। হ্যাঁ? আ ম্যাথমেটিক্যালি আমরা যদি এখন অ্যানালিটিক্যালি দেখি যে ক্রিটিক্যাল ফ্লো কন্ডিশন এ এই DE/DH এর মধ্যে আমি যদি ক্রিটিক্যাল ফ্লো কন্ডিশন চিন্তা করি, তাহলে সেই রেশিওটা আসবে 1 মাইনাস এখানে ইউ বার স্কয়ার মানে হচ্ছে জিডি। তাহলে উপরে জিডি বসাই, তাই না? দেখো তো ইউ বার স্কয়ার মানে জিডি কিন্তু। জি বসিয়ে দিলাম ক্রিটিক্যাল কন্ডিশনে। তখন আমরা দেখব যে DE/DH কত হয়ে যায়? 0 হয়ে যায়। এবং তাই তো আমরা কার্ভের মধ্যে যে যদি খুঁজি এইদিকে E এইদিকে H আমরা দেখছি যে আ আ এদিকে H এই কার্ভে আমরা সাধারণত dy/dx এইভাবে করি না? স্লোপ যখন 0 হয়, এদিকে y এদিকে x। কার্ভটাকে অন্যভাবে চিন্তা করো। এটাকে y ধরো, এটাকে x ধরো। তাহলে সেখানে যে আমি DE/dH কি পাচ্ছি? 0 পাচ্ছি ক্রিটিক্যাল কন্ডিশনে, তাই তো হওয়ার কথা। হ্যাঁ? তো যখন ক্রিটিক্যাল ফ্লো হয়, আমরা ফোর্সলি ইন্ডিউ করলাম, ক্রিটিক্যাল ফ্লো যখন হবে সেই অবস্থাতে এই ম্যাথমেটিক্স এর কি হবে? এই স্লোপের কি অবস্থা দাঁড়াবে? আমরা দেখব যে এই স্লোপটা ম্যাথমেটিক্যালি আমার হয়ে যাবে 0 হুইচ ইস জিওমেট্রিক ভাবে আমরা তখন কার্ভটায় হ্যাঁ, তাই তো, তাই হওয়ার কথা। স্পেসিফিক এনার্জি কি হচ্ছে? স্লোপটা আমার কার্ভের স্লোপটা 0 হবে। 0 হওয়া মানে সেখানে কি হচ্ছে? বলো? মিনিমাম। এরপরে d/d0 হওয়া মানে কি? ওখানে একটা চেঞ্জ হয়ে যাবে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায়। এখানে কি ম্যাক্সিমাম। d/dh কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম ২ টাই হতে পারে। আমি একটু দেখাই। dy/dx আমরা স্লোপ যদি 0 পাই, তাহলে কোন একটা কার্ভে সে ধরো এরকম আছে কার্ভ। এইখানে এসে আমরা এক ধরনের dy/dx পাই, y/x যদি চিন্তা করি। এইখানে আরেক ধরনের dy/dx পাই। এইখানে এক ধরনের dy/dx পাই। সো dy/dx যখন 0 হয়, তখন ম্যাক্সিমাম হতে পারে। আমি আরেকটু অতিরঞ্জিত করে আরকি এরকম। সে ধরে এটা হচ্ছে ম্যাক্সিমাম যেখানে স্লোপ 0। এটা কি হতে পারে বলো? এটা কি ম্যাক্সিমাম? এটা মিনিমাম। ম্যাক্সিমাম মিনিমা তোমরা পেয়েছো ডিফারেনশিয়াল ক্যালকুলাসে, ডিফারেনশিয়াল ইকুয়েশনে। ঠিক আছে? তো সেই অবস্থাতে ম্যাক্সিমাম মিনিমাম টার্মটা পেয়েছো না তোমরা? সেই অবস্থাতে আমরা যখন এরকম আ আমরা দেখি ফিজিক্যালি যে সুপার ক্রিটিক্যাল, সাব ক্রিটিক্যাল তাহলে মাঝখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট থাকবে। এক্সাক্টলি ম্যাথমেটিক্যালি ওটাই চলে আসছে। তখন আমার স্লোপ কি হচ্ছে বলো? 0 হচ্ছে। কারণ এটা মিনিমা পোরশন আছে। কারণ ফিজিক্যালি ওটাই মিনিমাম। কারণ তুমি কার্ভে যাও, ই মিনিমাম ওটাই হবে। হুম, ঠিক আছে? ম্যাক্সিমাম না কিন্তু। তুমি এদিকে যদি ড্র করো, তাহলে বাড়তে থাকবে ওইদিকে আর মিনিমাম হবে এইদিকে। এবং সেই অবস্থাটা ম্যাচ করছে ম্যাথমেটিক্যালি d/dh = 0 এর সাথে। দ্যাটস ইট শেষ। এই হচ্ছে আমাদের স্পেসিফিক এনার্জি কার্ভের আইডিয়া পেলাম। প্রায় ঘন্টাখানেক চলে যাচ্ছে ৫০ মিনিট। ৪০ এ বোধহয় বা ৪২ এ শুরু করেছিলাম। ওকে। মানে একটা ক্লাস লেগে যায় আমাদের এই থিওরিটিক পার্টটা বোঝাতে আরকি। হ্যাঁ? এরপরে আমরা আরেকটা ডেরিভেশন এ যাবো। সেটা একটু ফাস্টার করব এবং আরেকটা অবজারভেশন এ যাবো যে QH সিচুয়েশনটা কি হয়? Q এর রেসপেক্টে H এর সিচুয়েশন কি দাঁড়ায়? যখন আ ক্রিটিক্যালিজম ঘটে আরকি। তাহলে আমরা ইনস্ট্যান্টেনিয়াসলি যদি যেকোনো ওপেন চ্যানেল ফ্লো সিস্টেম একদিকে Q আরেকদিকে যদি H কে এক্সপ্রেস করি, তখন দেখা যায় ওই একইভাবে আমি যদি ম্যাথমেটিক্স মানে বসাই, তাহলে আমরা এক ধরনের কার্ভ এভাবে পাই। আমি দেখাই জিনিসটা। আমাদের আ ইকুয়েশনটায় স্পেসিফিক এনার্জি হচ্ছে E equals to H plus Q square divided by twice G A square। এখন E আমি ফিক্স করে ফেলবো আরকি। তাহলে এর আগে কার্ভটা ছিল আমাদের EH কার্ভ যেখানে EH কার্ভ না EH আমি স্পেসিফিক এনার্জি EH কার্ভ যেখানে আমরা Q কনস্ট্যান্ট রাখছিলাম। আর এখন আমাদের হচ্ছে বলো QH কার্ভ। তাহলে 3.1 B 3.1 A 3.1 হচ্ছে আমাদের স্পেসিফিক এনার্জি, 3.1 A হচ্ছে স্পেসিফিক এনার্জি কার্ভ, 3.1 B হচ্ছে আ উম ডিসচার্জ কার্ভ বলতে পারো এটাকে অথবা QH কার্ভ। হুম? এটাকে ডিসচার্জ কার্ভ বলতে পারো, কোনো অসুবিধা নেই।
ওটা যদি স্পেসিফিক কার্ভ এনার্জি কার্ভ বলি এটাকে ডিস্ট্রিবিউশন কার্ভ বলতে পারো। বাট ওই স্পেসিফিক এনার্জি কার্ভকে আমরা ইএইচ কার্ভ বলতে পারি, এটাকে কিউএইচ কার্ভ বলতে পারি, সহজ হবে আমাদের এক্সপ্রেশনে। এইখানে এসে কিউএইচ কার্ভের সময় আমরা ই কনস্ট্যান্ট চিন্তা করবো, এনার্জি ফিক্সড আর কি। মানে এই ইটা কনস্ট্যান্ট, তাহলে এটার এক্সপ্রেশনে আমরা কিউ ভ্যারি করবে, কিন্তু কিউ ভ্যারি করাচ্ছে, এইদিকে কিউ এদিকে এইচ। এর আগে এইচ এর রেসপেক্টে আমাদের এনার্জি ভ্যারি করছিল কিউ কনস্ট্যান্ট, এখন এইচ এর রেসপেক্টে ই কে কনস্ট্যান্ট রেখে আমরা ডিসচার্জকে ভ্যারি করাবো। তাহলে আমরা এই এক্সপ্রেশনে পাই কিউ স্কোয়ার বাই টুয়াইস জি এ স্কোয়ার ইকুয়ালস টু ই মাইনাস এইচ। সবটাতে আমি একটু পড়ে যাচ্ছি। ওয়েল, একটু একটু হালকা আমরা আইডিয়া নিতে পারি, যখন এইচ জিরো তখন কি কোনো ফ্লো হবে? চিন্তা করো প্যারাবোলিক কার্ভটা, এইচ জিরো তখন কি কোনো ডিসচার্জ থাকবে? ওমা, তোমার ঘুমায় গেছো নাকি টায়ার্ড হয়ে? স্যার আবার একটু রিপিট করুন, পিছনে পিছনে বলুন। মানে যখন ডেপথ অফ ফ্লো জিরো তখন কি কোনো ফ্লো থাকবে? জি না স্যার। তাহলে আমার পয়েন্টটা কোনটা, এটা না? জি স্যার। This is the- আচ্ছা, আবার এই ইকুয়েশনে আসো, যখন ডেপথ অফ ফ্লো ই এর সমান হয়ে যাবে, বিভিন্ন ডেপথ অফ ফ্লো চিন্তা করছি আমরা, ই কনস্ট্যান্ট, যখন ডেপথ অফ ফ্লো অথবা প্রেসার হেড যখন ই এর সমান হয়ে যাবে তখন কি হবে? এই ইকুয়েশনে এটা জিরো হয়ে যাবে না? জি স্যার। ঠিক স্যার। তাই না? একবার এইচ জিরো যেটা এখানে, আবার এইচ হচ্ছে ই এর সমান, অনেক হাই এইচ, সেটা হচ্ছে এইচ ইকুয়ালস টু ই, পয়েন্ট হচ্ছে এইটা, এইচ ইকুয়ালস টু মাঝখানে ঘনটা ফাইট করে দেবে। আমরা আসবো এখানে একটা পর্যায়ে যে আমরা দেখবো যে কিউ ইকুয়ালস টু কিউ ম্যাক্স হয়। ঠিক আছে, একটা পর্যায়ে একটা পার্টিকুলার এজে। এখন আসো ইকুয়েশন, আসো ই কনস্ট্যান্ট, আমরা কিউ এর ভ্যারিয়েশন খুঁজতেছি, তাহলে কিউ কে একদিকে রাখি, কিউ স্কোয়ার ইকুয়ালস টু টুয়াইস জি এ স্কোয়ার, তারপর ই মাইনাস এইচ, তাই না? এখন আসো ডিফারেন্সিয়েশন করবো, ভ্যারি করাবো এইচ কে, তাই না? তাহলে ডি বাই ডিএইচ বোথ সাইডে, টু কিউ ডি কিউ বাই ডিএইচ ইকুয়ালস টু রাইট সাইডেও এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে টু জি এ স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, টু জি কনস্ট্যান্ট এ স্কোয়ার না, তাহলে আমার এখন আসবে ডি বাই ডিএইচ, এদিকে করে ফেলেছি টু কিউ ডি কিউ বাই ডিএইচ, ডি বাই ডিএইচ বলো, দুটো পার্ট থাকতেছে, একটা হচ্ছে এ স্কোয়ার ই যেখানে ই কনস্ট্যান্ট, আর একটা পার্ট হচ্ছে মাইনাস এ স্কোয়ার এইচ, ইকুয়ালস টু টু জি ডি বাই ডিএইচ, এটা করলে ই কনস্ট্যান্ট, তাহলে টু বলো এ টু দি পাওয়ার টু ডি বাই ডিএইচ করলে কি হবে, টু এ, তারপরে বলো ডি বাই ডিএইচ, সাউন্ড ওই যে কেউ রেসপন্স করছিল, এর মধ্যে কিন্তু এইচ আছে আর কি, এটা মাথায় রাখতে হবে, এইচ ফাংশন অফ এইচ, ফাংশন অফ এইচ,
তাহলে আমি E কে ডিরাইভ করছি। তাহলে প্রথমে হচ্ছে সিম্পল ডেরিভেশন ডি টু এইচ। ওয়েল ওয়েল আমি এটা করলাম কেন? এ স্কোয়ার হচ্ছে ভ্যারিয়েবল আর এইচ হচ্ছে ভ্যারিয়েবল। আমি এবি চিন্তা করি। এ স্কোয়ার ই, ঠিক আছে। এ স্কোয়ার ই চিন্তা করলাম। সেখানে যে আমি ডেরিভেশন করলাম আহ, একটা পার্টে, যেটা হচ্ছে ই ইন্টু এটা যেহেতু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আরেকটা পার্টে যে আবার এ স্কোয়ার আসতেছে আমার, তখন শুধুমাত্র মিলছে না কেন জিনিসটা, মানে আগাতে পারছি না। ভাঙিয়ে ফেললাম, ঠিক আছে। ডিএ বাই ডিএইচ, এটাও ঠিক আছে। একটা পার্ট শুধুমাত্র রয়ে যাবে না আমার, মাইনাস এ স্কোয়ার। দেখো তো। না, না, ওয়াইজ জি এ স্কোয়ার, ঠিক আছে। ওয়াইজ জি এ স্কোয়ার, ফাইন। স্যার এখানে ইউভি সূত্র দিয়ে ডিফারেন্সিয়েশন করা যাবে তো, এ স্কোয়ার বাই এস কে। মানে এটাকে পুরোটা রেখে, তাই না? একটু কমপ্লেক্স হয়ে গেল কেন, আমি জিনিসটা টের পাচ্ছি না। টু জি বাইরে থাকলো, এ স্কোয়ার ই একটা টার্ম, অথবা এইটাকে ইউ আর এটাকে ভি ধরলাম, তাই না? আমার ভুল করছি এখানে। ঠিক আছে, আমি একটু কমপ্লেক্স করে ফেলছি। টু জি বাইরে থাকলো, এই পার্ট, তাহলে এই পার্টের উপর কাজ করলে এই পার্ট ফিক্স থাকবে। তাহলে করলাম টু এ, তারপর ডিএ বাই ডিএইচ, অন্য পার্টটা কনস্ট্যান্ট থাকছে, তাই না? ই মাইনাস এইচ, ই মাইনাস এইচ। এরপরে আমি পরের পার্টে যাচ্ছি, প্লাস ই মাইনাস এইচ এর উপর কাজ করো, ই কনস্ট্যান্ট, তাহলে মাইনাস ওয়ান ইন্টু আমার হয়ে যাচ্ছে এ স্কোয়ার। দেখো তো এবার ঠিক আছে নাকি? এটা আলাদা, ও যেটা বললো আলাদা আলাদা করে একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছিল এখানে, সিম্পল করে। এখন ই মাইনাস এইচ মানে তো আমরা জানি ইউজ করবাই টোয়াইস জি না, ইকুয়েশনে একদম শুরুর দিকে চলে যাই। ই সমান সমান আমার যদি এইটা হয়, ই সমান সমান একদম আগে আমরা এটা ডিসচার্জ দিয়ে করেছি, আর আরেকটা হচ্ছে বলো হেড দিয়ে, এইচ প্লাস ইউ স্কোয়ার বাই টোয়াইস জি। তাহলে ই মাইনাস এইচ মানে আমি লিখতে পারি কিন্তু ইউ স্কোয়ার বাই টোয়াইস জি। দেখো, ঠিক আছে, এখন ইউটিলাইজ করি। এখন আমরা ভাবছিলাম এইটা এক, মানে এ বি আর কি, ইউভি না। ইউভিটা সাধারণত আমরা, এই জন্য একটু কনফিউজ হই, ইউভিটা সাধারণত আমরা যখন ভগ্নাংশে থাকে, হ্যাঁ, সেইভাবে চিন্তা করি। এ বি ফর্মুলায় বেসিক্যালি, অথবা এক্স ওয়াই ফর্মুলায় আগে একটাকে ফিক্স রেখে আরেকটাকে ডেরিভেটিভ করবো, আরেকটাকে ফিক্স রেখে আরেকটাকে ডেরিভেটিভ করবো।
এটা তোমরা পারবা। একটু পরে নিজেরা এখন ঠিক আছে, অনেক ভুল হচ্ছিল একটু আগে। এখন E মাইনাস H টার্মটা পাচ্ছি আমরা, সেখানে রিপ্লেস করে দিব। এটা অলরেডি একটু আগে শিখে গেছি আমরা। dA বাই dH মানে কি বলো? dA বাই dH মানে B। একটু আগে আমাদের করা আছে, ফিগার দিয়ে। তারপরে হচ্ছে E মাইনাস H মানে ব্যাক করে। তারপর হচ্ছে মাইনাস A স্কোয়ার। এরপরে ইকুয়ালস টু কনস্ট্যান্সি মেনটেন করতে যদি চাই, A স্কোয়ারকে আমি নিয়ে আসি একটু, মানে ফুলস নাম্বারের দিকে যাবো আমি। মানে ওই সময় কি দাঁড়ায়? টোয়াইস জি এ স্কোয়ার যদি নিয়ে আসি, তাহলে এখানে আমাদের 2 নিয়ে এসছি না? মেলাতে পারছি না। টোয়াইস জি, ও 2g আমার অলরেডি বাইরে আছে, আর এখানে এই টু কেটে যাবে। ফাইন। তারপরে আমরা এ স্কোয়ারকে টার্মটাকে বাইরে নিয়ে আসি যদি, তাহলে এখানে এ দিয়ে ভাগ দিব। হ্যাঁ, এখানে এ দিয়ে ভাগ দিব। এবি বাই এ স্কোয়ার নিয়ে এসছি, সরি এ স্কোয়ার দিয়ে ভাগ দেবো, আর ইউ স্কোয়ার বাই জি মাইনাস এ স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে 1। প্রুফ নাম্বারের দিকে যেতে যাচ্ছি, ইউ বার ইকুয়ালস টু অথবা ইউ বার বাই জিডি, এই এক্সপ্রেশনের কাছাকাছি যেতে যাচ্ছে ওই ক্রিটিক্যালিজম বোঝার জন্য, যেখানে ক্রিটিক্যালিজম বলে কিছু হচ্ছে নাকি। ঠিক আছে, তাহলে 2g এ স্কোয়ার এখানে কাটাকাটি হয়ে বি বাই এ ইন্টু ইউ বার স্কোয়ার ডিভাইড বাই জি মাইনাস 1 equals to 2g a স্কোয়ার, এটাকে রিভার্স করে দিব, ইউ বার স্কোয়ার ডিভাইড বাই জি ইন্টু এ বাই বি, এভাবে লিখতে পারি, মাইনাস 1 equals to 2g a স্কোয়ার। এইটা আমরা লিখতে পারি ইউ বার স্কোয়ার ডিভাইড বাই জিডি, কারণ এ বাই বি মানে হচ্ছে ডি, আর লিখতে মাইনাস 1। এখন দেখো এটা কি, ফোর্স নাম্বার হচ্ছে, ফোর্স নাম্বার ইকুয়ালস টু ইউ বার ডিভাইড বাই রুট ওভার জিডি, তাহলে ফোর্স নাম্বার স্কোয়ার ইকুয়ালস টু ইউ বার স্কোয়ার ডিভাইড বাই জিডি equals to twice g a স্কোয়ার, এখানে হচ্ছে f বার স্কোয়ার মাইনাস 1। যখন q equals to q max হবে, যখন q equals to q max হবে, তখন ডেফিনেটলি dq বাই dh কি হবে বলো? এটা qh কার্ভ। এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে পেতে পারি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন q এর জন্য বিভিন্ন h, যেমন করে স্পেসিফিক এনার্জি কার্ভটা ক্যালকুলেট করে বের করা যায়, EH কার্ভটা একইভাবে QH কার্ভ এভাবে বের করা যায়। তো যখন Q ম্যাক্স হয়, Q যখন ম্যাক্সিমাম হয়, তখন DQ বাই DH কি হতে হবে বলো? 0 না? ম্যাক্সিমাম ডিসচার্জ যখন হবে, তখন কিন্তু আমার DQ বাই DH 0 হতে হবে। তাহলে তাই যদি হয়, তাহলে Q ইকুয়ালস টু Q ম্যাক্স সিচুয়েশনে আমি যদি যাই, তাহলে এই ইকুয়েশনে তোমার আমরা বসাতে পারি DQ বাই DH ইকুয়ালস টু 0। যে টোয়াইস কিউ ডিকিউ বাই ডিএচ ইকুয়ালস টু আমরা এক্সপ্রেশনটা পেলাম, এটা হচ্ছে টোয়াইস কিউ ডিকিউ বাই ডিএচ। তখন আমরা পেলাম যে সেটা ইকুয়ালস টু এটা। এইটাকে যদি ফোর্স করি আমরা, যে কিউ কিউ ম্যাক্স হতে গেলে অবশ্যই
dq by dx 0 হতে হবে। তাই যদি হয় তাহলে এগুলো সব চলে যায় fr স্কয়ার ইকুয়ালস, আমরা কিন্তু বলিনি যে এটা ক্রিটিক্যাল ফ্লো হচ্ছে, আমরা ক্রিটিক্যাল ফ্লোর অথবা ফ্লুইডস নাম্বারের যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনে চলে গেলাম ইকুয়েশনের মধ্যে, যে আমরা দেখছি যে আমার ম্যাক্সিমাম ডিসচার্জ হওয়ার জন্য dq by dx 0 হবে। সেই সিচুয়েশনের জন্য কি হবে, এই ইকুয়েশনটা আলটিমেটলি এইদিকে নাল হয়ে যাবে, এটাও কেটে যাবে, fr স্কয়ার ইকুয়ালস টু -1 ইকুয়ালস টু 0 হবে, অথবা fr স্কয়ার ইকুয়ালস টু 1 হবে, অথবা fr ইকুয়ালস টু 1 হবে। কি হবে তাহলে তখন বলো তোমরা? ক্রিটিক্যাল ফ্লো হবে। তাহলে এর আগে আমরা স্পেসিফিক এনার্জি কার্ভে শিখলাম যে স্পেসিফিক এনার্জি কার্ভে আমরা ভালো করে জানলাম যে ক্রিটিক্যাল ফ্লো হবে যখন ই হবে মিনিমাম, তাই না? ই মিনিমাম হবে ক্রিটিক্যাল ফ্লো সময়। আর এখন আমরা পেলাম যে ডিসচার্জ ম্যাক্সিমাম হবে ক্রিটিক্যাল ফ্লো সময়। ক্লিয়ার? এই দুটো ডেরিভেশন থাকে অনেক সময় পরীক্ষায়। আচ্ছা, এখন এগুলো ডিটেইলস আছে, তোমরা রেকর্ড থেকে নিয়ে কাজ করতে পারবা। আমরা কি ছোট্ট একটা ব্রেক নেব, নিয়ে কি আবার একটু কাজ করে কি কোর্স কমপ্লিট করে দিব? তোমার বললে কিন্তু খুব ভালো হবে যে ইফতারের টাইম হয়ে গেছে, আজান দিবে, আমরা পড়তে পড়তে আজানের টাইমও চলে আসলো, টাইম পাস হয়ে যাবে কিন্তু, হ্যাঁ ইজিলি। গল্প বললে অবশ্য বেশি ভালো পাস করতো। আমি একটু ইন্টারেস্টেড যে ক্লোজ করে দেওয়ার, তোমরা যদি চাও ফাইন, নতুবা আমরা আরেকটা সেশনে যে আমরা এটার অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশনটা খুব ইজি, অ্যাপ্লিকেশনটা মোটেই কঠিন না। মনে হয় সেটাও করা যেতে পারে, বলো তোমরা? আমি একটু টাইম স্যার আমরা আরেকদিন ক্লাস করি। হ্যাঁ, কারণ- কারণ এখন একটু টায়ারিং লাগছে, বোঝার ব্যাপারটা তো ব্রেনের সাথে রিলেটেড। জি স্যার, মাথায় একটা- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পার্টটা মাথায় না ঢোকাটা স্বাভাবিক, একটু 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 কঠিন আছে। রেকর্ড দেখবা বারবার, দেখলে তখন আর এই ডিফারেন্সিয়েশন নিয়ে চিন্তা করো না, তোমরা নিজেরা যখন আগাবা এই স্টেপে অটোমেটিক চলে আসবে, আর এই কথাগুলো থাকবে। স্যার এগুলো কি পরীক্ষায় আসবে, মানে এই যে ডেরিভেশন থাকে, examination? ডেরিভেশন তুমি নিজে করো না, তোমাকে তো ইনস্ট্যান্টানিয়াস নিউটনের মতো বসে ডেরিভেশন করতে হবে না, নোট করবা, আচ্ছা, ব্যাস শেষ। তো কেউ একজন নোট আচ্ছা, করবে যে ডিটেল, আমি যেটা করলাম অনেক আগে, তাহলে এখান থেকে তো নিতে পারবা নোট। মানে স্যারের ইয়েটা কিন্তু 2 লাইনে, স্যারের বইয়ে কিন্তু 2 লাইনে করে দেওয়া আছে, সেটা স্যার। অনেক এলাবোরেট করলাম আমি, তাই না? তো তোমরা এইগুলো নোট তো করতেই পারবে, আমি আসছি শুনছি, এই নোটগুলো ডিটেল করতে পারবা আর কি। এবং তোমরা আরো শর্টন করতে পারবা, কিন্তু 2 লাইনে হবে না, বইয়ে 2 লাইনে করা আছে, হ্যাঁ। সেখানে স্টেপিং করবা, হ্যাঁ, স্টেপিং করে জিনিসটা প্রুভ করবা। তাহলে একটা গেল যে স্পেসিফিক এনার্জি কনসেপ্ট জানলাম, একটা হচ্ছে স্পেসিফিক এনার্জি ইএইচ কার্ভ জানলাম, সেখানে ক্রিটিক্যালিজম কখন হয় সেটা জানলাম, ই মিনিমাম হয় তখন। আবার কিউএইচ কার্ভে আমরা যে দেখলাম ডিসচার্জ যখন ম্যাক্সিমাম হয় তখন ক্রিটিক্যাল ফ্লো অকার করে আর কি। এরপরে অ্যাপ্লিকেশনটা খুব ইজি, কিন্তু এর চেয়ে অর্ধেকও নয়। সেই রেসপেক্টে আমরা আগেও যেতে পারি, আবার না, যেহেতু এখন মানে অলমোস্ট আমাদের একটা বিশাল অর্জন তোমাদের 1 মাসের, সেটা ক্লোজ করবা। সো রিল্যাক্স করো, আমরা আরেকদিন আরেকটা সেশনে বসে তোমরা যখন চাবা, একটু আর্লিয়ার করো ভালো হবে, ঈদের পরের দিন না, যেহেতু সবার একটু ইয়ে থাকে, মানে ব্যস্ততা থাকে। তারপরের দিন করতে পারো সন্ধ্যার সময়, ক্লোজ করে ফেললাম, সন্ধ্যার পরে ইজি হবে, ঠান্ডা ভাব থাকবে। আমি যদি হিসাব করি, আমি শুনছি কেউ যে কথা বলতে চাচ্ছে, আমি টাইম দিচ্ছি, তোর দিচ্ছি, অসুবিধা নেই। ধরো আজকে হচ্ছে 20, 21 তারিখে, 22, 23 তারিখে সন্ধ্যায় করতে পারি, 24 তারিখে সন্ধ্যায় করতে পারি। শুধুমাত্র এটার অ্যাপ্লিকেশনটা তোমাদের খুব কঠিন হবে না, অঙ্ক জাস্ট ছোটখাটো, এবং সেখানে ধরো এরকম আরেকটা সেশন লাগবে 1 আওয়ারের, মিনিমাম 1 আওয়ার লাগবে। তো এখন 1 আওয়ার নিতে গেলে নাম্বার 1 মাথায় ঢুকবে না, আর তোমাদের ফিনিশিং অফ দ্য রামাদান ভালো হবে না। তো এখন রিল্যাক্স করো, ইয়ে করো, আমরা ওইভাবেই প্রোগ্রেস করি, ভালো হবে। এত অ্যাম্বিশিয়াস হওয়ার দরকার নেই, আমি আরেকটা সেশন নিবো। তোমরা আমাকে বলো কখন? 23 তারিখে সন্ধ্যা, 24 তারিখে যেও না, 24, 25, 26, 27, 28, 28 থেকে পরীক্ষা কি তোমাদের? 29 তারিখ স্যার। 29 তারিখ থেকে আমরা আমরা যেহেতু একটা সেশন নিচ্ছি, ওই সেশনে যে এখানে যেমন ডিটেইল ডেরিভেশন করে দিলাম আমি, অঙ্কগুলো আমরা একটু ডিটেইলে যাব, যাতে করে ওই ক্লাসের মধ্যেই তোমাদের অনেক জিনিস জানা হয়ে যায়, মানে করা হয়ে যায়। আমি কি বলতে পারি জিনিসটা? এই যত ডিটেইলে আমি ডেরিভেশন করালাম, এটা তোমরা রেকর্ড দেখলেই তখন ফাটাফাট আগিয়ে যেতে পারবা, তুমি নিজের মতো করে করতে পারবা, মানে খাতায়
খাতায় তোমাকে নোট করে জিনিসটা আগাতে হবে কিন্তু। অ্যাপ্লিকেশন করার জন্য আমরা এমনভাবে করব ডিটেইলে যেন ওটাই অঙ্ক করা হয়ে যায়। আমি এটাই চাচ্ছিলাম আরকি। ২ টা সেশন আমি হঠাৎ করে ambitiously চিন্তা করছিলাম যে একটা সেশনে শেষ করব কিনা। আমি যদি আরেকটু আগে বসতে পারতাম ভালো হতো, আমি পারিনি ইয়ে করতে আরকি, হ্যাঁ? নামাজ থেকে এসে তারপর একটু মানে ব্যস্ত ছিল আরকি। তো তাহলে তোমরা আ ওইটা চিন্তা করলে ভালো হবে। এমনভাবে করব যেন ওইখানেই বাকি পড়াগুলো তোমরা করে রাখবা। করে ফেলেছো অনেকে, হ্যাঁ? চ্যাপ্টার 2 পর্যন্ত। হুম? মানে 2 পর্যন্ত সেটার দায়িত্ব কিন্তু এখন আমাদের অনলাইন ক্লাস না আরকি। অনলাইন ক্লাসে আমরা যেটা নিব সেই পার্টটুকু আমরা যেন কমফোর্টেবল থাকি। আমি সেটাই চাচ্ছি যেন ইজি গোইং হয়। আ মানে ক্লাসেই পড়া হয়ে যায় এই টাইপের আরকি। মোস্ট অফ দ্যা পার্ট হয়ে যায় এই টাইপের। ১ম পার্ট যেটা করলাম এটা আমাদের ওপেন চ্যানেল ফ্লো যতগুলো ক্রিটিক্যালিজম তার মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল কিন্তু এটা। মানে ক্রিটিক্যাল ফ্লো আবার বোঝাটাও ক্রিটিক্যাল। হ্যাঁ? অনেকেরই এটা মাথার উপর দিয়ে যাবে। বাট আমি চেষ্টা করেছি মাথার উপরে না রাখতে আরকি। অত বেশি রকেট সায়েন্স না করতে। চেষ্টা করেছি। এনিওয়ে আমরা চলো আ দেখি কি অবস্থা আমাদের অ্যাটেন্ডেন্স এর এবং অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখবো। তারপরে তোমাদের আমাদের কোন উইন্ডো কোন উইন্ডো তোমাদেরকে একটা উইন্ডো দেখাই। তোমার ওটা ওপেন হবে কিনা জানি না। না ওপেন হচ্ছে না। অনেক স্লো হয়ে যাচ্ছে। আমার ৩ টা উইন্ডো ওপেন আছে এবং আল্লাহই জানে ক্র্যাশ করবে কিনা। আমার প্রায় ২,০০০ ট্যাব ওপেন করা আছে। 2000 একটা ইয়েতে। ও আসছে। না আসছে। স্লো হয়ে গেছে ইয়ে করার জন্য, গুগল করার জন্য। অলরাইট আমরা ১৫ জন, ১৩ জন দেখেছিলাম শুরুতে। এখন দেখছি ১৫ জন। মাশাআল্লাহ ২ জন বেড়েছে। বাট ইন্টারেস্টিং 1/3 ও না। তোমাদের যদি ৫০, ১০০ জন হয় 1/5 ও না। এনিওয়ে আমি এজন্য বলেছিলাম তানভীরকে যে কি করব? তখন স্যার ক্লাসটা নিয়ে নেন ভালো হবে। তাহলে আগায় যাবো। আমার একটু ভয় লাগে। রেকর্ডিং তো থাকবে। ফাইন অসুবিধা নাই। এখন আমরা ক্লাস ক্লোজ করে দিব। অ্যাটেন্ডেন্সটা তোমরা চ্যাট বক্সে দিয়ে দাও। আমি নিয়ে নিব। এবং